ইউনূস সরকারের পক্ষে তেলবাজি করেও কোনো লাভ হয়নি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপেও মোহাম্মদ ইউনূসের পাশে একটি চেয়ার না জোটায় রীতিমতো পাগলামি শুরু হয় গোলাম মাওলা রনির। ইউনূস চেষ্টা করলেও খুব বেশি আগাতে পারবেন না। নোবেল পুরস্কার পেয়েছে, তুমি তো শ্রমিকের টাকা মেরে দিলা, তাকে ডাইরেক্ট ক্রস ফায়ারে দেওয়া উচিত। রনির হঠাৎ করে সারা অঙ্গে ব্যথা শুরু হবার কারণ কি সেটা বুঝতে হলে জামায়াতের এক নেতার সাথে তার একটি ফোন রেকর্ড শুনে আসতে হবে, যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাবার পর ক্যান্টনমেন্টকে সব দলকে ডাকলেও গোলাম মাওলা রনিকে না ডাকাতেই তিনি ক্ষিপ্ত হয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ফলকার ট্যুরকে চিঠি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যে চিঠি লিখেছেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে সেই সংস্থার প্রধানকে, তার একটি চিঠির কথা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ডক্টর ইউনূস পদত্যাগ করতে রাজি হয়ে গেছে এবং ডক্টর ইউনূস তার আসন থেকে সরে দাঁড়াতে রাজি হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা সব কিছু বিস্তারিতর মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে সাথে দেখতে পারবেন সেনা প্রধান কিন্তু পোল্টি মারা শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেকে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিও দেখতে পারবেন মির্জা ফখরুল সাহেব কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলেছে। বিএনপির বড় বড় নেতা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব কেমন ঘোষণা দিলেন। প্রিয় দর্শক বন্ধুরা, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তার জন্য রিকোয়েস্ট রাখবো, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। পটুয়াখালী 3 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই বাংলায় এখন পারাপার করার জন্য নৌকা ছাড়া আর কিছু নাই। বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী, যাকে বলা হয় বাই বন্ড ক্রিমিনাল, আগামী 100 বছর বিএনপি টিকে গেল। জামায়াত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। ডক্টর ইউনূস রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। ডক্টর ইউনূস ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স হি জাস্ট ইনফ্যান্ট, নবজাতক শিশু। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে সিকিম বানিয়ে ফেলতে হবে। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তা চেতনায় কর্মে আমার রাসূলকে অনুসরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। ময়লানা গোলাম ময়লা আবর্জনা রনি বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস। 1967 সালে পয়দা হওয়া 57 পেরিয়ে 58-তে পা দিতে চলা এই স্বঘোষিত রাজনীতিবিদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি সে আসলে কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। থেকে শুরু করে সবারই উচিত জয় বাংলা বলা। আওয়ামী লীগ এত অভাবগ্রস্ত, একটা লোক নৌকার মাঝি হতে চায়। সংসদে কোনো রাজনীতি নেই। আমার সাথে অনেক বড় বড় মানুষ রয়েছে যাদের হয়তো পদবি নেই। বিজয় বলতে কি সিংহাসনে বসা? যখন যেখানে সুবিধা পেয়েছে রনি সেখানে মুখ লাগিয়েছে, কিন্তু যেখানে মুখ লাগিয়েছে সেখানে দুর্গন্ধ ছড়িয়েছে, যে কারণে তার মুখ যেখানে লাগিয়েছে সেখান থেকেই তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে। বোবার যেমন কোনো শত্রু নেই, গোলাম ময়লা রনিরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই। কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জামায়াত, আবার কখনো এন্টি জামায়াত। এ যেন একই অঙ্গে বহু রূপ, যে কারণে কারোর সাথে তার তেমন কোনো বিরোধ নেই, আবার বন্ধুত্ব ভেঙে যায় সুদীর্ঘ হবার আগেই। জন্ম থেকেই জ্বলতে থাকা রনিকে বাংলাদেশের নিষ্ঠুর রাজনৈতিক দলগুলো উষ্ঠা লাথির উপরই রেখেছে। যখন যার প্রয়োজন হয়েছে গরিবের সুন্দরী বউয়ের মতো কাছে ডেকেছে, আবার পরক্ষণেই বিছানা থেকে পাছায় লাথি দিয়ে খাটের নিচে ফেলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বেদনা, অপমানবোধ, লাঞ্ছনা এবং গঞ্জনা কোনো একটা মানুষের পক্ষে বিএনপিতে যাওয়া এটা সাধারণ কোনো ঘটনা নয়। নেতা শব্দটি আমার জন্য প্রযোজ্য। যোগ্যতা কি বিএনপি আপনাকে দিল না? এটা একটা ভিন্ন একটা প্রসঙ্গ। সব দলের লাথির ছাপ পাছায় নিয়ে রনি এখন দিক বিদিক ছুটছে। স্থির হয়ে বসতে গেলেই ব্যথা তাকে মনে করিয়ে দেয় রনির কোন কোন জায়গায় ব্যথা। মানুষের শরীরে যখন ব্যথা হয় না, তখন নখে ব্যথা থাকে, আবার একটু পরে মাথায় চলে যায়। আপনার তো বয়স অল্প, এখন অত ব্যথা হয়নি। একটু পরে সেই ব্যথা 5 মিনিট মাথায় গালে চলে আসে, কানে চলে আসে। ব্যথা খুব দ্রুত সারা শরীরে ছড়াতে থাকে। ব্যথার এরকম যন্ত্রণা, সারা অঙ্গে এরকম ব্যথা নিয়ে চলছে রনির দিনকাল। কিন্তু প্রশ্ন হলো এভাবে আর কতকাল? একটা জায়গায় তো তাকে থামতে হবে, না থামলে সবাই মিলে তাকে থামাতে হবে। কেননা রনি যে পাগলামি শুরু করেছে তাতে মনে হচ্ছে পাগলা গারদে যাবার ঠিক আগের স্টেজে আছে সে। আমার এই সকালে পেট খারাপ থাকে, বিকালবেলা মাথা খারাপ থাকে, রাতে ঘুম হয় না। আমি চিন্তা করলাম করিটা কি? পাগলামি আর একটু বাড়লেই পাবনায় আরেকটি বেড খালি করতে হবে তার জন্য। কিন্তু আমরা রনির মতো একজন রাজনৈতিক জোকারকে হারাতে চাই না, যে কারণেই তাকে সংশোধন করতে আজকের এই প্রতিবেদন। সহিংস আন্দোলনের নামে অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা অবশ্যই। 5 আগস্টের দুদিন আগে চ্যানেলে টক শো শেষ হবার পর উপস্থাপিকার সাথে মানিকের যে অনাকাঙ্ক্ষিত ভিডিওটি ছড়িয়ে পড়েছিল সেটারও নাটের গুরু ছিল গোলাম ময়লা রনি। টক শো শেষে অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে রনি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে। ভাই অনেক লাগে, আদর করে দেন। মূলত রনির এই কথাতেই সূত্রপাত হয় মানিকের কুরুচিপূর্ণ আক্রমণাত্মক আচরণের। মানিক যখন দীপ্তি চৌধুরীকে যাচ্ছে তাই বলে যাচ্ছিলেন, তখন রনি অসভ্যের মতো দাঁত কেলিয়ে হাসছিলেন।
তার এই ব্যক্তিত্বহীনতার কারণে জীবনের পরন্ত সময় এসেও এখনো নিজের কোনো রাজনৈতিক পরিচয় জোটেনি। এক কথায় বলতে গেলে রনিকে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট। রাজনীতির মাঠের প্রস্টিটিউট কতবার কতজনের খাটে গিয়েছে সেটা দেখতে আমাদেরকে 2008 সাল থেকে রনির ঘাট বদলের ইতিহাস দেখতে হবে। জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। জামাতের যে আদর্শটা রয়েছে সেই আদর্শটা সমপর্যায়ের আদর্শটা এই মুহূর্তে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেই। ঠিক ওই পর্যায়ের কোনো আলেম কোনো ওলামা আমাদের দেশে না থাকার কারণে জনাব দেলোয়ার হোসেন সাইদি সাহেব গ্রেপ্তার হওয়ার পর থেকে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। কদিন আগে রনির কথাবার্তা শুনলে মনে হতো জামায়াতের পটুয়াখালী জেলা আমির, কিন্তু এগুলো আসলে তার মনের কথা না। রনির মনের কথাগুলো শুনতে হলে 2010 সালে সংসদে রনির দেয়া একটি বক্তব্য শুনতে হবে। বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী, যাকে বলা হয় বাই বন্ড ক্রিমিনাল, অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে। এই বক্তব্য স্বঘোষিত বুদ্ধিজীবী গোলাম মাওলা রনির যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তখনকার। আওয়ামী লীগের সাথে তার সংসার ভাঙে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পিটিয়ে জেলে যাওয়ার পর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পেটানোর প্রেক্ষাপটটা একটু আলোচনা করে আসা দরকার। আপনি যদি রনির উইকিপিডিয়াতে যান তাহলে দেখবেন রনির জন্ম ফরিদপুরের শ্যামপুরে, কিন্তু রনি এমপি হয়েছিলেন পটুয়াখালী 3 আসন থেকে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে ফরিদপুর থেকে রাতারাতি পটুয়াখালী কিভাবে তিনি সংসদ সদস্য হলেন। জনাব গোলাম মাওলা রনি, পটুয়াখালী 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। রনির পূর্বপুরুষ ছিলেন নদী ভাঙন ফরিদপুরের চরের বাসিন্দা। রনির বাবা গ্রামে গ্রামে মাথায় করে তেল বিক্রি করতেন। আর্থিকভাবে অসচ্ছল হলেও মোটামুটি খেয়ে পড়ে বেঁচেছিলেন, কিন্তু হঠাৎ করে নদী ভাঙনে তার প্রত্যেক ভিটার নদী গর্ভে বিলীন হয়ে গেলে নিঃস্ব হয়ে গোলাম মাওলার পরিবার চলে যায় ফরিদপুর থেকে পটুয়াখালীতে। একসময় সম্বল শুধু কম্বলওয়ালা গোলাম মাওলা রনি 111-এ শেখ হাসিনা জেলে থাকার সময়টাতে হাসিনাকে তেল দিয়ে কলাম লেখার পুরস্কার হিসেবে 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান। এরপর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি রনিকে। একে একে শিপিং বিজনেস, টেক্সটাইল বিজনেস থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্ট সহ নানা ধরনের ব্যবসার মালিক হয়ে যান গোলাম মাওলা রনি। ব্যবসা করেছি, টাকা পয়সা হয়েছে, আরো টাকা হতে হবে, সালমান রহমানের মতো ধনী হতে হবে। গামছার তেল বিক্রেতার ছেলের আলাদ্দিনের চেরাগ দেখে অনেকেই তার কাছে জিনের সাহায্য চাইতে গিয়েছিলেন, কিন্তু চেরাগের সেই জিন গামছাওয়ালার ছেলে রনিকে ধনী করলে অন্যদেরকে করেছে পথের ফকির। রনির সাথে যারাই যৌথভাবে ব্যবসা করতে গিয়েছেন সকলকেই খাল কেটে আনা কুমিরের মতো পেটে ঢুকতে হয়েছে। রনির একটা পারিবারিক বৈশিষ্ট্য আছে, যেখানে খান সেখানেই হাগেন। হেগের মধ্যে পুরো পটুয়াখালী দুর্গন্ধ করে ফেলেছেন। ফরিদপুরের তেল বিক্রি করা রনির বাবা শামসুদ্দিন মুন্সি পটুয়াখালীতে এসে শুরু করেন বাজারে বাজারে গামছা বিক্রি করা, কিন্তু সমস্যাটা সেখানে নয়। ফরিদপুর থেকে কাঁথা বালিশ নিয়ে পটুয়াখালীতে যাবার পর তৎকালীন স্থানীয় যে চেয়ারম্যান তার খালি জমিতে রনির বাবাকে থাকতে জায়গা দিয়েছিলেন, সেই চেয়ারম্যানের খালি জমি দখল করে গোলাম মাওলা রনি গড়ে তুলেছেন বহুতল ভবন। সেই চেয়ারম্যান বেঁচে না থাকলেও তার ছেলে জানিয়েছেন রনির বাবাও তার মতো একটু টাউট প্রকৃতি ছিল। কথাবার্তা শুনে প্রথমত বুঝতে পারি না যে লোকটা এত খারাপ, এত বড় মৃত্যু, এত বড় টাউট। রনির বাবার হাত ধরে দখলের হাত খড়ি হয় রনির। সরকারি খাস জমি থেকে শুরু করে এলাকার নদী নালা এমনকি অসহায় দরিদ্র মানুষের শেষ সম্বলটুকু পর্যন্ত দখল করেছে গোলাম মাওলা রনি। মাস্তানদেরকে বলেন যে আমার কাছ থেকে চাঁদা যদি নেয় একটু কম পরিমাণে ডিমান্ড করে, কিন্তু 5 লাখ দেওয়ার মতো আমার সামর্থ্য। রনি বলছিল যে আপনার জমি বিক্রি করে চাঁদা দেবেন। রনিকে এসব দখলবাজিতে যখন যেই বাধা দিয়েছে তার বিরুদ্ধেই মামলা ঠুকে দিয়েছেন মামলাবাজ গোলাম মাওলা রনি। সহযোগিতা করতে গেলে হ্যাগরো মামলা দেন। টকশোতে মিষ্টি মিষ্টি কথা বলা রনি তার এলাকায় গড়ে তুলেছেন একটি ক্যাডার বাহিনী, যার নাম ভাইয়া গ্রুপ। এই গ্রুপের প্রধান গোলাম মাওলা রনির শ্যালক মকবুল খান। দখলবাজি আর চাঁদাবাজিতে অতিষ্ঠ গলাচিপা এলাকার মানুষ মকবুলের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিলেন রনির কাছে, কিন্তু ভুক্তভোগী ব্যক্তিরা বুঝতে পারেনি টেলিভিশনের রনি আর টেলিভিশনের বাইরের রনি এক জিনিস নয়। সব বিষয়ে বিশেষজ্ঞ রনি টেলিভিশন টকশোতে নীতিবাক্যের ফুলছুরি ছড়ালেও নিজে জড়িয়েছেন নীতি বিবর্জিত অনৈতিক বিভিন্ন কাজের সাথে। মামলার দখল আর চাঁদাবাজি করে তেল বিক্রেতার ছেলে এখন শত শত কোটি টাকার মালিক। আমাদের এমন দিন আছে যে 10 কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে তুলবে। নিউ মার্কেট এলাকার 9 রোডের লাক্সারি এই ভবনের 6-এর বি ফ্ল্যাটটিতে রনি নিজে থাকেন। রাজধানীর তোপখানা রোডের মেহরুবা প্লাজায় রয়েছে তার আরেকটি ফ্ল্যাট। বসুন্ধরা বাড়িধারা প্রকল্পে 5 কাঠা এবং পূর্বাচলে রয়েছে তার আরেকটি 10 কাঠার প্লট। নিজের অন্যান্য জায়গার বাড়ি ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে অবৈধভাবে তিনি এসব প্লট বাগিয়ে নিয়েছেন। হঠাৎ করে গোলাম মাওলা রনি কিভাবে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেলেন সেই খবর সংগ্রহ করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকের উপর চড়াও হন রনি। আমার দ্বারা যদি কেউ ক্ষতি করতে থাকে আজ বড় ভাই হিসেবে আমি সরি। যাই হোক, ওই ঘটনায় গ্রেফতারের পর জেল খাটতে হয়েছে বেশ কিছুদিন। জেল থেকে বেরোলেও আর আওয়ামী লীগে ঢুকতে না পারায় নতুন ভাতারের সন্ধানে বের হন তিনি। খুঁজতে খুঁজতে বিএনপির সাথে দেখা। সাংগঠনিকভাবে চরম ভঙ্গুর অবস্থায় থাকা বিএনপি তখন ডক্টর কামাল কাদের সিদ্দিকী রনিদের মতো খড়কুটো যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে। 2018 সালে নির্বাচনের আগে যেদিন রনি বিএনপিতে যোগ দিয়েছিলেন সেদিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল বিএনপিতে কতদিন থাকবেন। রনি তার উত্তরে বলেছিলেন মৃত্যু পর্যন্ত থাকতে এসেছে। মূলত 2018 সালে বিএনপির মনোনয়ন পেতেই রনির এই পোল্টিবাজি। রনির সেই ডিগবাজিতে ধানের শীষের টিকিটও পেয়ে গিয়েছিলেন, কিন্তু পটুয়াখালী 3 আসনে আজীবন বিএনপির রাজনীতি করে আসা বিএনপির মূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করে রনির প্রতিদ্বন্দ্বিতা করেন। গোলাম মাওলা রনি এখন আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেছে, সামনে বিএনপি করবে, সে বিএনপিতে যোগ দিয়েছে। জনগণ তাকে আর কোনোদিন সমর্থন করবে না। তাকে মনোনয়ন দেওয়া হয়, কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নের প্রার্থীতা বাতিল করেছে। সে তার আম ও সালা দুটি হারিয়েছে। 2018 সালের নির্বাচনে দেশে তৃণমূলের নেতাকর্মীরা অলওয়েজ একটা হাইপ মুডে থাকে, তবে যারা দলের সর্বোচ্চ প্রধান, যারা দলকে লিড করেন, দিক নির্দেশনা দেন, বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের যে ফিল্ডটা বা আওয়াজটা সেটা দলের ঊর্ধ্বতন যেই নেতারা আছেন তারা সেটাকে শোনেন না। এটা না শোনার একটা মেইন কারণ আছে। ধরেন আমি একজন সাধারণ কর্মী হিসেবে যেভাবে অ্যাকশন মুড চাবো অথবা যেভাবে ভায়োলেন্স মুড চাবো সরকার প্রেক্ষাপটে পট পরিবর্তনে, সেই মুডটা যদি একদম দলের হাইকমান্ড চায় তাহলে কিন্তু দল নানানভাবে বিপদে পড়বে। আপনি দেখেন যে সরকার প্রেক্ষাপটের এই পরিবর্তনে এসে
তারেক রহমান যে সিদ্ধান্ত নিচ্ছেন একদম দলের সাধারণ বিএনপি নেতাকর্মীরা সেটার সাথে অনেক ক্ষেত্রে সহমত পোষণ করছে না। তবে আজকের দিনে এসে মির্জা ফখরুল ইসলাম তিনি যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে বিএনপির লাখ লাখ নেতাকর্মী তারা হতাশ হতে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক, এই দাবিটা মোটামুটি বিএনপির আমার মনে হয় যে ম্যাক্সিমাম যারা নেতারা আছেন না, কর্মী লেভেলে যারা আছেন, একদম হাই অথরিটিজ না, মিডিয়াম লেভেলে যারা নেতাকর্মী আছেন, তারা সকলেই চান যে আওয়ামী লীগকে একদম নিষিদ্ধ করে দেওয়া হোক বাংলাদেশের ইতিহাসে, আর যেন রাজনীতিতে মানে কামব্যাক করতে না পারে সেইটাকে ব্যবস্থা করা হোক। কিন্তু দল কি ভাবছে? দর্শক, আওয়ামী লীগের নিষিদ্ধ ইস্যুতে আপনারা জানেন যে হাইকোর্টে একটা রিট হয়েছিল। সেই রিটের ইস্যুতে সেটা আপনার যে সরকারি যে অ্যাটর্নি জেনারেল আছেন তিনি বলছেন এটা আসলে সম্ভব না। আর পাশাপাশি একজন আইন উপদেষ্টা হিসাবে যিনি দায়িত্বশীল আছেন আমাদের আসিফ নজরুল সাহেব, তিনিও কিন্তু বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, সেটা তিনি সমর্থন করেন না। এবার বিএনপির বক্তব্য কি? তো এই মুহূর্তে বিএনপির যিনি প্রধান মুখপাত্র বাংলাদেশে বসে কার্যক্রম চালাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে আজকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আসলে তার সিদ্ধান্ত কি বা দলের সিদ্ধান্ত কি। তো তিনি বলছেন যে কোনো দলের নিষিদ্ধের বিষয়টি আমরা সমর্থন করি না, মানে বিএনপি সমর্থন করে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরটিভিতে এই ফিচারটা এসেছে। তিনি বলছেন, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নই, আমার দলও বিএনপিও সেটা বিশ্বাস করে না। আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের শুরু করেছেন। আগে তো আওয়ামী লীগ একদলীয় শাসন শুরু করেছিল, আমাদের নেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র শুরু করেছেন। সুতরাং কোনো দলের নিষিদ্ধের বিষয়টিকে আমরা সমর্থন করি না। আর বিএনপির পররাষ্ট্রনীতি কেমন হবে, যেহেতু বিএনপির 98% যারা তৃণমূলের নেতাকর্মী তারা ভারত ইস্যুতে মনে করে ভারতের বাদ দিয়ে বাংলাদেশ একদম স্বয়ংসম্পূর্ণ স্টাইলে চলতে পারবে, আমরা প্রয়োজনে পাকিস্তানে যাবো, প্রয়োজনে আফগানিস্তানে যাবো, বা প্রয়োজনে চীনের কাছে যাবো, ভারতের কোনোভাবে চাই না। কিন্তু বিএনপি কি ভাবছে? বিএনপির মহাসচিব বলছেন, আমি কখনোই কোনো কি বলা হচ্ছে না, সরি, তিনি বলছেন যে আমরা সকলের বন্ধুত্ব চাই, আমরা পার্টিকুলারই কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব চাই না, আমরা কোনো দেশ বাংলাদেশের পার্টিকুলারই কোনো দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুক এটাও আমরা চাই না, সকলের সঙ্গে বন্ধুত্ব, অন্য দেশ এখানকার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে পারস্পরিক স্বার্থ বিবেচনা করে, সার্বভৌমত্বকে সম্মান করে। মানে তিনি বুঝতে চেয়েছেন ভারত যেমন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক করেছে, অনেকে আবার ভাবতেছেন যে বিএনপি কি পাকিস্তানের সাথে সম্পর্কটা ভালোভাবে করবে কিনা। কারণ এটা বাংলাদেশের ঐতিহাসিক একটা ট্রেন্ড আছে যে বিএনপি আসলে পাকিস্তানপন্থী একটা অবস্থান তৈরি হয়, আওয়ামী লীগ আসলে ভারতপন্থী তৈরি হয়। তো এই মুহূর্তে সাধারণ নেতাকর্মীদের যে চাওয়াটা, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমনটা দেখি ভারত বিরোধিতা, তো সেই ক্ষেত্রে বিএনপির যারা হাই অথরিটিজ আছেন তারা জানেন যে ভারতকে বাদ দিয়া আসলে এখানে চলার সুযোগ নেই, কারণ আপনি চাইলেই প্রতিবেশী বদলাতে পারবেন না। তো বিএনপির হাই অথরিটিজের সিদ্ধান্ত আওয়ামী লীগ রাজনীতি করুক, বাংলাদেশে থাকুক, এটাই পাশাপাশি ভারতের সাথে সুসম্পর্ক থাকবে, পাকিস্তানের সাথে থাকবে, দুই দেশের সাথে বন্ধুত্ব, তবে অতিরিক্ত মাখামাখি না, দেশের স্বার্থ বিবেচনা করে। তো এখন মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্য স্পেসিফিক্যালি এটা বিএনপির বক্তব্য, কি ভাবছেন বিএনপির নেতাকর্মীরা এমন সিদ্ধান্তে? প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।